যে পুরুষটা কোনোদিন আমার সহ্য করতে পারতো না, আজ তারই বউ হয়ে বসে আছি এই সুসজ্জিত বিছানায়। বিষয়টা ভাবতেই মলিন হাসলতে নিজের ভাগ্যের প্রতি তার একরাশ অভিমান। তার ভাগ্য এত মন্দ কেন? কেন সে সৌভাগ্যের অধিকারী হতে পারল না? এখন আর এসব ভেবে কী লাভ? তবে ভয় একটাই, লোকটার সাথে কি আদৌ সারা জীবন সংসার করতে পারবে? এসব ভাবনার মাঝে খট করে দরজা লাগানোর আওয়াজ ভেসে আসতো। তে ঘোমটা আড়াল হতে দেখলো লোকটা তার দিকে এগিয়ে আসছে। সম্পর্কে লোকটা তার ফুফাতো ভাই জীবন জাংকুক, বর্তমানে স্বামীও। ছোটবেলা থেকে সে দেখে আসছে জাংকুক ভাই তাকে তেমন একটা পছন্দ করতো না। অন্য সব ভাই বোনদের প্রতি যে স্নেহ ছিল, তার প্রতি স্নেহের ছিটে ফোটাও ছিল না। তার সামনে আসলেই কেমন গম্ভীর হয়ে থাকতো। এমন একটা লোকের সাথে তার বিয়ে হতে হলো। ওঠ! গরু গম্ভীর আওয়াজে তে হালকা কেঁপে উঠল। তাকে উঠতে বলছি কেন? লোকটাকে এখন ঘর থেকে বের করে দিবে? উঠতে বলেছি তোকে। ও জাংকুক ধমকে সুরে বলায় তে ভয়ে উঠে দাঁড়ালো। তে উঠে দাঁড়াতে জাংকুক তার হাত খপ করে ধরে দরজার দিকে যেতে বলল। দরজার ছিটকানি খুলে রাগান্বিত কণ্ঠে বলল, গেট আউট। তে হতবাক, হতভম্ব। তার ভাবনাই যে সত্যি হয়ে যাবে সেটা সে ভাবতে পারেনি। সে এখন কি করবে? তোকে আজ প্রত্যেকটা কথা দুবার কেন বলতে হচ্ছে? তে তে মেঝেতে দৃষ্টি রেখে বলল, আমি কোথাও যাব না জাংকুক ভাই। হোয়াট? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি আমার বউ হিসেবে মানতে পারছেন না, কিন্তু আজ অন্য কোথাও থাকলে সবাই সন্দেহের দৃষ্টিতে দেখবে। কারণ কেউ তো আর আসল খবর জানে না। আমি এত কিছু শুনতে চাই না। তুই আমার রুম থেকে বের হয়ে যা। বললাম তো যাব না। আমি এখানে এই রুমেই থাকবো। বলিতে বিছানায় গিয়ে বসলো। বউ হিসেবে যখন মানতেই পারবে না তাহলে বিয়ে কেন করেছে? উনি যদি একটাবার বলতো যে তিনি এই বিয়ে করবে না তাহলে তো হতো। এদিকে তে কত আকুতি মিনতি করেছিল এই বিয়েতে না করতে, কিন্তু কেউ শুনলে তো। জাংকুক ভাই ফুপুর একমাত্র ছেলে, একমাত্র ছেলের কথা তিনি নিশ্চয়ই ফেলতেন না। এখন বিয়ে করে নাটক হচ্ছে। তো সাহস দেখে আমি অবাক হচ্ছি। শুনুন জাংকুক ভাই, খবরদার তুই আমাকে ভাই বলে ডাকবি না। তুই আমায় ভাই ডাকার যোগ্য নস। কেন? আমার অপরাধটা কি? আমি কি এমন করেছি যে আপনি আমায় দেখতে পারেন না? জাংকুক কিছুক্ষণ তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বিছানা থেকে বালিশ নিতে নিতে বলল, তুই মারাত্মক অপরাধ করেছিস, যার কোনো ক্ষমা নেই। জাংকুক সোফায় বালিশ রেখে বলল, খবরদার আমার কাছে বউয়ের অধিকার চাইতে আসবি না। আমার ধারে কাছে আসার চেষ্টা করবি না। তোর সাথে এক বিছানায় থাকা তো সম্ভবই নয়। তুই তো আবার নতুন বউ, তাই তোকে একটু সম্মানের খাতিরে বিছানায় থাকতে দিলাম। কথাটা তের আত্মসম্মানে আঘাত হানলো। তার আগে তার শরীরে রিরি করছে। হ্যাঁ, টাকা পড়েছে বিছানায় থাকতে। কি বিছানাটা? পারলে সে সব আবর্জনা এসে জমা করতে এই বিছানায়। জাংকুক বালিশ ঠিক করে সোফায় শুতে যাবে, তখনই দৃষ্টি পড়ল তের উপর, যে কিনা বালিশ হাতে তার পেছনে দাঁড়িয়ে আছে। জাংকুক ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দেখুন জাংকুক ভাই, এটা বিয়ে, কোনো ছেলে খেলা নয়। আপনার যখন আমায় এত অপছন্দ ছিল তাহলে কেন বিয়ে করলেন বলুন? আপনি একবার যদি ফুপুকে বলতেন যে এই বিয়ে আপনি করবেন না, তাহলে ফুপুর জীবনও এই বিয়ের জন্য আমাকে এত জোর করতেন না। আপনি মেয়েদের কষ্ট কিভাবে বুঝবেন? আপনি তো ছেলে। আর যদি আমায় ডিভোর্সে দিয়ে দেন তা তো আপনার কোনো সমস্যা হবে না, সমস্যা হবে আমার। সমাজে সবাই আমাকে একজন ডিভোর্সি মেয়ে হিসেবে আখ্যায়িত করবে। তখন এই তকমা গায়ে লাগিয়ে আমার ঘুরতে হবে। জাংকুক দাঁত কটমট করে বলল, এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? আমাদের সম্পর্কের যে অবস্থা তাতে আমার ভবিষ্যৎ স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। তোর সাথে কোনো প্রকার ফালতু আলাপ করে টাইম ওয়েস্ট করতে চাই না। সর এখান থেকে। আপনি বিছানায় গিয়ে ঘুমান, আমি সোফায় শুবো। তোকে আমি সোফায় শুতে বলেছি? না বললেও আমি এখানেই ঘুমাবো, কারণ এই রুম আপনার, এই বিছানা আপনার। আপনি কেন আপনার বিছানা ছেড়ে এখানে শুবেন? আমার তো এই রুমে থাকার কোনো অধিকার নেই। তবুও থাকছি আজ রাতটার জন্য, তাই আমি সোফায় ঘুমাবো। জাংকুক শান্ত চোখে তের দিকে তাকিয়ে বলল, বেশ, তোর যখন কোনো অধিকারই নেই তাহলে থাক এখানে। জাংকুক বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তে জাংকুকের দিকে একবার দৃষ্টিপাত করে সোফা শুয়ে পড়ে। তার বাঁধ ভাঙা কান্না পাচ্ছে। এই বিয়ে নিয়ে তার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। এভাবে তার সব স্বপ্ন আশা ভেঙে যাবে সে কি কখনো কল্পনা করেছে? এই জন্যই কোনো কিছু নিয়ে বেশি আশা করতে নেই। বেশি আশায় ঘুরে বালি। মাঝরাত তের হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে সে চারদিক অবলোকন করে নিজেকে বিছানায় আবিষ্কার করে। এ কি, সে না সোফায় ঘুমিয়েছিল? তড়িঘড়ি করে উঠে বসতেই তার চক্ষু চড়ক গাছ। সোফায় জাংকুক ঘুমিয়ে আছে আর সে বিছানায়। তার গায়ে আবার পাতলা কম্বল। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বটে, কিন্তু সে যখন সোফায় ঘুমিয়েছিল তখন তো এই কম্বলও ছিল না।
তার মানে জাঙ্কুক ভাই কি? সে আর ভাবতে পারলো না, তার মাথা ঘুরছে। এই লোক বহুরূপী, জুতা মেরে এখন গরুদান করা হচ্ছে। তার ঘুম ঘুম পাচ্ছিল, তাই আর কিছু না ভেবে ফের ঘুমের দেশে তলিয়ে গেল। সকালবেলা তেরে ঘুম ভাঙলো যখন জাঙ্কুক ছিল না। সে খোঁজার চেষ্টা করলোও না, যেখানে মন চায় থাকুক তার কি। সে উঠে ফ্রেশ হয়ে নিল, তখনই তার ফোন বাজতে থাকে। ফোন হাতে নিয়ে দেখে বেগমের কল। তে ফোন রিসিভ করে বলল, কেন কল করেছিস তুই? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওপাশ থেকে ভেসে আসলো মলিন কণ্ঠস্বর। রাগ করিস না তে, আসলে আমি বড় একটা ঝামেলা আটকে গিয়েছিলাম, তাই তোর বিয়েতে আসতে পারিনি। রাখ তোর ঝামেলা, এজন্য তুই আমার বিয়েতে আসবি না? সরি রে, আসলে আমার মন মস্তিষ্ক জুড়ে যে ছিল সে তো আর নেই, আমার ছেড়ে চলে গেছে। এই ভাঙা মন নিয়ে কি করে আসি বলতো? তুই যে একটা মেয়েকে ভালোবাসতি, ওই মেয়েটা তোকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আসলে মেয়েটার কোনো দোষ নেই, সবই কপাল। হঠাৎ একটা গুরু গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। কিসের এত ভালোবাসার কথা হচ্ছে? তে ফোন কানে নিয়ে পিছনে ঘুরে দেখলো জাঙ্কুক ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে। মুখমণ্ডল শক্ত, দৃষ্টি তার দিকে স্থির। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক ফোন টান মেরে নিয়ে নেয়। অতঃপর কানে ধরতে ওপাশ হতে বেগম বলে ওঠে, তোর বর এসেছে মনে হয়। আচ্ছা, পরে কল দিব, ভালো থাকিস। কল কেটে গেল। জাঙ্কুক ফোনের দিকে একবার চেয়ে বলল, বাহ, বিয়ে হতে না হতেই পরকীয়া শুরু করে দিয়েছিস। জাঙ্কুকের করা এই একটা প্রশ্নে তে যেন আরো অবাক হতে ভুলে গেল। সে কেবল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, মাথা শুধু ঘুরপাক খাচ্ছে। জাঙ্কুক ভাই তাকে এতটা অবিশ্বাস করে, এতটা নিজভাবে যে তার চরিত্রের দিকে আঙুল তুলতেও দুবার ভাবলো না। জাঙ্কুক ফোনটা হাতের মুঠো শক্ত করে ধরে বলল, কি হলো? কথা বলছিস না কেন? নাকি মুখে কোনো কথা নেই? অবশ্য চোর যখন হাতে নাতে ধরা পড়ে তখন তার মুখে কোনো কথা থাকে না। কথাটা শুনে তীব্র রাগে তীর গা কাঁপতে লাগলো। সেই সাথে একরাশে ঘৃণা এসে ভর করলো সামনে থাকা জাঙ্কুকের উপর। সে অদম্য রাগ আর ঘৃণাকে সংবরণ করে তে বলে উঠল, মুখ সামলে কথা বলুন। কেন, গায়ে লাগছে? আমি যার সাথে কথা বলছিলাম সে আমার ছোটবেলার বন্ধু বেগম। তার সাথে আমার কোনো প্রকার প্রেমের সম্পর্ক নেই, সে কেবলই আমার বন্ধু। মেয়েদের এই ছেলে বন্ধু থাকাটাই সন্দেহের বিষয়। একজন ছেলে আর মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। তের আগে ফুসতে ফুসতে বলল, এমন ভাব করছেন যেন আপনার কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না। জাঙ্কুক তের খুব কাছে এসে তার চিবুক ধরে বলল, আমার এই জীবনে কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না, নেই আর ভবিষ্যতেও থাকবে না। চাইলে তুই আমার কলেজ ভার্সিটিতে খোঁজ নিয়ে দেখতে পারিস। আমার এত ঠেকা পড়েনি, আপনার মেয়ে বন্ধু থাকলেও আমার কোনো কিছু যায় আসে না। রিয়েলি? কোনো কিছু যায় আসে না? জাঙ্কুক এত কাছে আসায় তের দম বন্ধ হয়ে আসছে। জাঙ্কুকের তপ্ত শ্বাস তার চোখে মুখে আশ্রে পড়ছে। হঠাৎ এই সান্নিধ্য তের বুকের ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। সে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। না। জাঙ্কুক সরে গেল, দূরত্ব বাড়ালো। তারপর চোখ মুখ শক্ত করে বলল, কিন্তু আমার যায় আসে, আমার বউয়ের ছেলে বন্ধু থাকবে এটা কোনোভাবেই বরদাস্ত করব না। তে চমকে উঠে চোখ মেলে তাকালো, বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি আমায় বউ হিসেবে মানেন? জাঙ্কুক তার হাতে থাকা ফোন দেখতে দেখতে বলল, বিয়ে যখন করেছি তখন মানব না কেন? অফকোর্স তুই আমার বউ। হঠাৎ জাঙ্কুক একটা আশ্চর্যজনক কাণ্ড ঘটালো। তার হাতে থাকা ফোনটাকে সজোরে একটা আছাড় মারলো। মুহূর্তেই ফোনটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে এমন একটা কাণ্ড ঘটে গেল যে তে প্রতিক্রিয়া দেখাতেও ভুলে গেল। সে চোখ দুটো বড় বড় করে বলল, এটা কি করলেন আপনি? যে ফোনে অন্য ছেলের নাম্বার থাকে সে ফোন আমি আস্ত রাখবো না। তের চোখ পেয়ে অশ্রু ঝরতে লাগলো। এই ফোনে তার কত স্মৃতি লুকিয়েছিল। তার জন্মদিনে তার বাবা তাকে এই ফোন গিফট করেছিল, আর উনি এটা কি করলেন? তে নিচু হয়ে বসে ফোনের আলাদা হয়ে যাওয়া অংশগুলো জড়ো করতে করতে বলল, আপনার যত রাগ আপনি আমার সাথে দেখাতেন, আমায় মারতেন বকতেন, তবু আমার এত খারাপ লাগতো না। কিন্তু আপনি আমার ফোন ভাঙলেন কেন? কেন করলেন এমন? জাঙ্কুক তের মুখোমুখি হয়ে নিচু হয়ে বসে ব্যঙ্গাত্মক সুরে বলল, কেন? ওই বেগমের সাথে কথা বলতে পারবি না দেখে খুব খারাপ লাগছে? চুপ করুন আপনি। আপনি জানেন এই ফোনে আমার কত স্মৃতি ছিল? আপনার সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাজছে। বলিস না, তোর কথা বলা আর না বলা দিয়ে আমার কিছু যায় আসে না। এই বলে জাঙ্কুক উঠে দাঁড়ালো। যে না রুম হতে বেরিয়ে যাবে অমনি তের আজাহারিতে তার পা দুটো থেমে যায়। জাঙ্কুক নিশ্চুপ হয়ে তের আজহারি শুনল সব। শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ দেখলো তেকে। ভিতরটা কেমন অশান্ত লাগছে। সে আর কিছু না বলে দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। তে ফোন তুলে টেবিলের এক কোণে রাখলো। চোখ মুখ মুছে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। এরই মাঝে রুমে প্রবেশ করলো লিজা, জাঙ্কুকের চাচাতো বোন। সে এসে তেকে জড়িয়ে ধরে বলে উঠল, কি
কি ব্যাপার ভাবি, তোমার চোখ মুখ কেমন লাল হয়ে আছে কেন? তুমি কি কান্না করেছো? আরে না, আসলে রাতে আমার ঘুম হয়নি তেমন, তাই একটু কেমন যেন লাগছিল। সত্য লুকানোর চেষ্টা করলো তে। তাদের ভিতরকার এই সম্পর্ক কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না কাউকে। সে টেবিলে থাকা ভাঙা ফোনকে আড়াল করে দাঁড়ালো। বুঝতে পারছি ভাবি, সব মেয়েদের এমন হয় গো। আচ্ছা শোনো, বড় চাচি আমায় পাঠালেন তোমায় রেডি করে নিচে নিয়ে যেতে। সবাই তোমার অপেক্ষা করছে। তুমি তো আবার শাড়ি পরতে পারো না, আমি পরিয়ে দিচ্ছি। লিজা তেকে শাড়ি পরিয়ে সাজগোজ শেষ করে তার সামনে দাঁড় করালো। মাথা হতে পা পর্যন্ত পরক করে দু গালে হাত রেখে বলে উঠল, মাশাল্লাহ ভাবি, কি সুন্দর লাগছে তোমাকে। ভাইয়ার তো আজ চোখের পলকই পড়বে না। তে হাসলো, মনে মনে বলল, আমাকে পরীর মতো সাজালো তোমার ভাইয়া কখন আমার দিকে ফিরেও তাকাবে না। তবে মুখ ফুটে সেটা আর বলতে পারলো না। লিজা তেকে নিয়ে নিচে যায় যেখানে মেহমানের শোরগোল চলছে। তে গিয়ে সবাইকে সালাম দিল। তের ফুপু তেকে নিজের পাশে বসিয়ে দেয়। জাঙ্কুকের ফুপু তেকে দেখে হাসি মুখে বলে উঠল, তেকে তো আমরা সেই ছোটবেলা থেকে দেখছি মিষ্টি একটা মেয়ে, কিন্তু এখন যেন তেকে আরো বেশি মিষ্টি লাগছে। কিরে তে, তোর এই রূপের রহস্য কি? হ্যাঁ, এই বুড়িটাকে একটু বলতো, যদি তোর মতো একটু সুন্দর হতে পারি। জাঙ্কুকের ফুপুর কথা সবাই হো হো করে হেসে উঠল। তে লাজুক হেসে মাথা নিচু করে রাখলো। সবাই তের প্রশংসা করতে লাগলো, কিন্তু এসবে যেন তের মন টিকছে না। সে তো কেবল নির্দিষ্ট একজনের কাছ থেকে প্রশংসা শুনতে চায়। সে একজনের থেকে প্রশংসা শুনতে পারলে তার মন ভালো হবে, মনে শান্তি পাবে, কিন্তু আফসোস সেটা কখনোই হবে না। সে একজন তো তার দিকে ভালো মতো তাকাবেও না, প্রশংসা তো দূরের কথা। এরই মাঝে জাঙ্কুক হস্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করে। জিন জাঙ্কুককে দেখে বলে উঠল, তোকে সকালে দেখলাম, তাড়াহুড়ো করে কোথায় বেরিয়ে গেলি? এত ডাকলাম তবুও শুনলি না, এখন আবার হুড়মুড় করে বাড়িতে ঢুকলি। ব্যাপারটা কি জাঙ্কুক, কোথায় গিয়েছিলি তুই? জাঙ্কুক সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, একটা দরকারি কাজে। এতটুকু বলে সে উপরে উঠে গেল। জিন তেকে একবার দেখে বলে উঠল, এই ছেলের কাজ কোনোদিন শেষ হবে না। বিয়ে হলো গতকাল, এখনো তার সাথে কাজই কাজ, কাজ ছাড়া সে কিছু বুঝেই না। লিজা বলে উঠল, যা বুঝলাম, ভাইয়ের জীবনে কাজের গুরুত্ব অপরিসীম। জাঙ্কুকের ফুপু বলে উঠল, শোনো ভাবি, তোমার ছেলেকে বলো এখন নতুন বউকে নিয়ে দূরে কোথাও ট্যুর দিতে। এত কাজের মাঝে আটকে থাকতে চলবে না, জীবনটাকে উপভোগ করতে হবে। বলো হানিমুনে যেতে। হানিমুনের কথা শুনি তে কাশতে লাগলো। জাঙ্কুক সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না ফুপু, যখন উপযুক্ত সময় হবে তখন কারো বলতে হবে না আমি আমার বউকে নিয়ে হানিমুনে যাব। তোর উপযুক্ত সময় আর এই জীবনে হবে না, তোর জীবনটা কাজ করতে করতেই পার হবে। হোক, সমস্যা কি, এর মাঝেই দেখবে তোমাদের নাতি নাতনি এসে পড়েছে, কারণ জাঙ্কুক ইজ অলরাউন্ডার। জাঙ্কুকের এমন কথায় তে বিষম খেলো, সে ফের কাশতে লাগলো। লিজা দ্রুত তেকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নট ফেয়ার ভাইয়া, বেচারা ভাবিকে এমন লজ্জায় ফেলছে কেন? জাঙ্কুক এতক্ষণে তের দিকে তাকালো, আর তাকাতেই যেন সে স্তম্ভ হয়ে গেল। আশপাশ সব বলে সে কেবল তাকিয়ে রইল তের দিকে, চোখে পলক পড়ছে না যেন, দু চোখে তার একরাশ মুগ্ধতা। জিন বলে উঠল, জাঙ্কুক, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? ফুপুর সাথে কিভাবে কথা বলছিস? জাঙ্কুক চোখ সরালো, যাক মেয়েটা টের পায়নি কিছু। জিন ফের বলে উঠল, আচ্ছা অনেক তো গল্প গুজব হলো, এবার চলো সবাই নাস্তা করবে। তখনই জাঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলল, এই আমি না ঘরে ফোন রেখে এসে পড়েছি, তুই ফোনটা নিয়ে আয় তো। জিন শাসালেন, এটা কেমন কথা জাঙ্কুক, তুই যখন ফোন রেখে এসে পড়েছিস তখন তুই গিয়ে নিয়ে আসবি। তুই কি অর্ডার করছিস কেন? বউকে দিয়ে এখনই কাজ করাচ্ছিস? তে নিচে সরে বলে উঠল, সমস্যা নেই ফুপু, আমি নিয়ে আসছি। তে রুমে এসে জাঙ্কুকের ফোন খুঁজতে লাগলো। হঠাৎ তার দৃষ্টি যায় বিছানার পাশে থাকা টেবিলের উপর, সেখানে একটা বক্স রাখা। কাছে গিয়ে দেখলো একটা ফোনের বক্স, মনে হচ্ছে নতুন কেনা এটা। তে ভাবলো জাঙ্কুক ভাই হয়তো নিজের জন্য ফোন কিনেছে। বক্সটার পাশে আবার জাঙ্কুকের ব্যবহৃত ফোন রাখা। বক্সের উপর একটা কাগজ দেখে তে কৌতূহলী হয়ে কাগজটা খুললো। লেখাগুলো পড়তেই তার বিস্ময় ভাব যেন তুঙ্গে। একজনকে দেখলাম ফোনের অভাবে কেঁদে কেটে দেবদাস হয়ে যাচ্ছে, তার জন্য এই ফোনটা কেনা। তবে খবরদার, এই ফোনে বগম নামের কোনো ছেলের নাম্বার যেন না ওঠে। তে কয়েকবার লেখাগুলো পড়লো, সেই যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। জাঙ্কুক ভাই তার জন্য নতুন ফোন কিনে এনেছে। কাগজটা সে হাতের মুঠোয় চেপে ধরে বক্সটা খুললো, ভিতরে একদম নতুন ফোন। তের বুকের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠলো। লোকটা তার বাবার কিনে দেওয়া ফোন ভেঙে এখন আবার নতুন ফোন কিনে নিয়েছে। সে কি রাগ করবে নাকি খুশি হবে বুঝতে পারছে না। আচ্ছা জাঙ্কুক ভাই এমন কেন? নিজে আঘাত করবে, আবার পরে নিজে সেই ক্ষততে মলম লাগাবে। এর মাঝে দরজার বাইরে কারো পাওয়ার আওয়াজ শোনা গেল।
কেউ আসছে বোধহয়। তে তড়িঘড়ি করে কাগজটা ভাঁজ করে পূর্বের জায়গায় রেখে দিল। রুমে ঢুকলো জাঙ্কুক। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। জাঙ্কুক ভুরু কুঁচকে বলল, আমার ফোন খুঁজতে এসে তুই কি পুরো রুম তল্লাশি শুরু করে দিয়েছিস? তে ফোনের বক্স দেখিয়ে বলল, এটা কি? জাঙ্কুক দায় ছাড়া ভাব নিয়ে বলল, এটা একটা ফোন। তোর কি জ্ঞানের এতটাই অভাব যে একটা ফোনও চিনিস না? আপনি কি খোঁজা না মেরে কথা বলতে পারেন না? আপনার মতো এমন অসভ্য লোক আমি আর দুটো দেখিনি। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো, বলল, সেভাবেই। তোর তো ব্রেন মারাত্মক। তোর সাথে কিছু না করার পর বুঝে গেলে আমি অসভ্য। তেতে শুধু অবাকের পর অবাক হচ্ছে। এখন জাঙ্কুক ভাইকে দেখছে সে। ছোট হতে দেখে আসা গুরু গম্ভীর জাঙ্কুক ভাইয়ের মুখে এসব কথা যেন মানাচ্ছে না। জাঙ্কুক কিছু বলল না। সে জাঙ্কুকের পাশ কেটে যেতে চাইলে জাঙ্কুক তার হাত চেপে ধরে বলে ওঠে, ফোন পছন্দ হয়েছে? তে দৃঢ় ভঙ্গিতে বলল, আপনি ভাবলেন কি করে আমি এই ফোন নেব? জাঙ্কুকের চোখে মুখে পরিবর্তন হলো। চোখ শক্ত করে বলল, কেন নেবি না? আমি কারো দয়ার জিনিস না। আপনি জোতা মেরে গরুদান করতে চাইছেন? তে থমকে উঠল জাঙ্কুক। তেও কম নয়, সেও দ্বিগুণ তেজ নিয়ে বলল, গলা নামিয়ে কথা বলুন জাঙ্কুক ভাই। আপনি গত রাত থেকে আমার সাথে যা যা করেছেন, এরপরও আমি আপনার কিনে দেওয়া ফোন নিব? নিতে হবে না তোর, যা। জাঙ্কুক তের হাত ছেড়ে দিল। তেও দ্রুত নিচে চলে গেল। জাঙ্কুক রাগে ফুঁসছে। সে রুম জেরে পায়চারি করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। জাঙ্কুক চেয়েছিল তের বিষণ্ণতা ভাব যেন দূর হয়ে যায়, কিন্তু তার হলো কোথায়? দিন পেরিয়ে রাতের প্রহর চলছে। রাতে খাওয়া দাওয়ার শেষে নিচে আড্ডায় মেতে আছে সবাই। জাঙ্কুকের সেসবে মন নেই। সে নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। তখনই রুমে প্রবেশ করেতে না তাকিয়েও জাঙ্কুক তের উপস্থিতি বুঝতে পারল। জাঙ্কুক রুমে ঢুকতেই ভুরু কুঁচকালো। তে বালিশ কম্বল নিয়ে চলে যাচ্ছে। জাঙ্কুক তড়িঘড়ি করে ডাকলো, তে বলুন, কোথায় যাচ্ছিস? গেস্ট রুমে। কেন? এই রুমে থাকার কোনো অধিকার নেই আমার। তুই কোথাও যাবি না, এখানেই থাকবি। কেন? গতকাল তো আপনি নিজে আমায় এই রুম থেকে বের করে দিচ্ছিলেন, তাহলে আজ কেন থাকতে বলছেন? আমি যখন বলেছি তুই এখানেই থাকবি, আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আমার আর কিছু থাক বা না থাক, অন্তত আত্মসম্মান আছে। গত রাতে বাড়ি ভর্তি মেহমান ছিল, তাই জোর করে এই রুমেই থেকেছিলাম। কারণ বিয়ের প্রথম রাতে বর বউর আলাদা থাকা কে ভালো দৃষ্টিতে দেখবে না। কিন্তু আজ তো আর বাড়িতে কোনো অতিথি নেই। ফুপা ফুপুকে আমি কিছু একটা বলে ম্যানেজ করে নিব। তোকে আমি অন্য রুমে যেতে না করছি, কিন্তু আমি যাব, দেখি আপনি কি করতে পারেন। এই বলেতে এর পা বাড়ালো। অমনি জাঙ্কুক এসে ওকে পাজা কোলে তুলে নেয়। তে ছটফট করতে থাকে কোল থেকে নামানোর জন্য, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে পেরে ওঠে না। জাঙ্কুক অটল ভঙ্গিতে হেঁটে এসে তেকে ছুঁড়ে মারে বিছানায়। ফলে তের হাত থেকে বালিশ কম্বল ছিটকে পড়ে যায়। তের উপর আচ্ছা হয়ে জাঙ্কুক অত্যন্ত ধীর স্বরে বলল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। বলি বিছানা থেকে উঠে যায় জাঙ্কুক। সোফার দিকে যেতে যেতে বলে উঠল, আজ অন্তত সোফায় ঘুমানোর জন্য ড্রামা শুরু করিস না। রোজ রোজ তোকে কোলে করে বিছানা নিয়ে যেতে আমার মোটেও ভালো লাগবে না। তে গরম চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। তের চাহনি দেখে জাঙ্কুক বাঁকা আসে। তা দেখে তে রাগ যেন আরও দ্বিগুণ ভালো। সে দাঁত কটমট করে বলল, আপনার সমস্যা কি? আপনি কি আমায় খেলনা পুতুল পেয়েছেন যে যেভাবে নাচাবেন সেভাবেই নাচবো? এই মন চাইলেও ঘর থেকে বের করে দিবেন, আমার মন চাইলে দিবেন না। কেন করছেন এমন? যে মেয়ে নিজের অধিকার আদায় করতে পারে না তার মুখে এমন বড় বড় কথা মানায় না। অধিকার? আপনি কোন অধিকারের কথা বলছেন? জাঙ্কুক এবার কোনো কথা বলে না। এদিকে তে বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে। জাঙ্কুক সোফায় বালিশ রেখে বলে উঠল, বেশি বকবক না করে ঘুমা। তে বুঝলো জাঙ্কুক ভাই তার প্রশ্নের জবাব দিবে না, এমনকি এই রুম হতেও যেতে দিবে না। সে এই লোকটাকে বুঝতে পারে না কখনোই। এই লোকের মনে কখন কি চলে তা স্বয়ং আল্লাহ মাবুদই ভালো জানে। সকালে পাখির কিচিরমিচির শব্দে তের ঘুম ভাঙে। গতকালের মতো আজও ঘুম থেকে উঠে জাঙ্কুকের দেখা পেল না সে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। নিচে আসতেই কলিং বেল বেজে ওঠে। তের ফুপু রান্নাঘরে ছিলেন, তাই তে গেল দরজা খুলতেই সে বিস্মিত হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে বকুম, হাতে ফুলের তোড়া। তেকে দেখি বকুম হেসে বলে ওঠে, সারপ্রাইজ। তে সেই বিস্ময় ভাব নিয়ে বলে উঠল, কি রে তুই? হ্যাঁ, কেমন লাগলো সারপ্রাইজ? বিয়েতে আসতে পারিনি তো কি হয়েছে, দেখ ডাইরেক্ট তো শ্বশুরবাড়ি চলে এলাম। পেছন থেকে জিন জিজ্ঞাসা করে উঠল, কে এসেছে? ফুপু, বকুম এসেছে, আমার ছোটবেলার বন্ধু। বকুমকে তিনি ছিলেন। তের বাসার পাশাপাশি বকুমদের বাসা হয়, তাদের সাথে মোটামুটি পরিচয় আছে। তিনি এসে হাসি মুখ করে বলে উঠল, আরে বাবা, কেমন আছো? কতদিন পর দেখলাম তোমায়। আরে দাঁড়িয়েছো কেন? ভিতরে এসো। জিন বেগম বাড়ির সার্ভেন্ট জিসুর সাথে টেবিলে নাস্তা সাজাচ্ছেন।
বেগম সোফায় বসে তেয়ের সাথে টুকটাক গল্প করছে। হঠাৎ কোথা থেকে হাওয়ার মতো উদয় হলো জাঙ্কুক। একদম তেয়ের গা ঘেঁষে বসে বেগমের দিকে ঠান্ডা চোখে চেয়ে বলে উঠল, হাউ আর ইউ মিস্টার বেগম। তে জাঙ্কুকের দিকে চেয়ে ভয়ে ভয়ে ঢোক গিলল। জাঙ্কুক ভাই এখন কোনো ঝামেলা না করলেই হলো। জাঙ্কুকের তীক্ষ্ণ চাহনি ও ঠান্ডা প্রশ্নে বেগম খানিকটা অপ্রস্তুত হয়ে গেল, মুখে হাসি বজায় রাখলো। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো, সংক্ষিপ্ত উত্তর দিল জাঙ্কুক। তার দৃষ্টি বারবার বেগমের হাতে থাকা ফুলের তোড়ার দিকে যাচ্ছে। বিষয়টা খেয়াল করলোতে সে মনে মনে দোয়া করছে যেন কোনো ঝামেলা না হয়। বেগম ফুলের তোড়াতে এদিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোর জন্যতে। তে ফুলের তোড়াটা নিতে যাবে, তার আগে জাঙ্কুক হাত বাড়িয়ে নিয়ে নেয়। বেগমের দিকে চেয়ে বলে, থ্যাংক ইউ। বেগমের হাসিটা মলিন হয়ে গেল। সে কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি এটা তেকে দিতে চেয়েছিলাম। তে আমার স্ত্রী, ওকে দেওয়া মানে আমাকেই দেওয়া। কথাটা আমার স্বাভাবিক ভঙ্গিতে বলল যে বেগম আর কিছু বলার সুযোগ পেল না। তবে তের বুকের ভেতরটা ধপ করে ওঠে, অনুভূতির দোলাচলে হৃদয় কেঁপে ওঠে। জিন হাসি মুখ করে বলে উঠল, এসো সবাই নাস্তা করবে। সবাই টেবিলে বসলো। বেগম তের সাথে ছোটবেলার গল্প করতে ব্যস্ত। দুজন একসাথে হেসে উঠছে বারবার। জাঙ্কুক বেশ শব্দ করে চামচটা টেবিলে রাখলো। টুন শব্দ হতেই দুজনেই থেমে গেল। জাঙ্কুক নির্বিকার ভঙ্গিতে বলল, সরি, হাত ফসকে গেছে। কাজটা যে সে ইচ্ছে করে করেছে তা খুব ভালোভাবেই বুঝতে পারল তে। সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তে তার ফুপুকে জিজ্ঞাসা করে, ফুপা কোথায়? ফুপাকে তো দেখছি না। কি আর বলবো, তোর ফুপা আজ ভোরে ব্যবসার কাজের জন্য সিলেটে গিয়েছে। 1 সপ্তাহ পর নাকি আসবে। জাঙ্কুকটাও হয়েছে তোর ফুপার মতো, তাদের কাজের কোনো শেষ নেই। হঠাৎ বেগম বলে উঠল, কি রে তে? মানলাম তুই তোর ফুফাতো ভাইকে বিয়ে করেছিস, কিন্তু এখন তো সে তো স্বামী। তাহলে এখনও তুই ফুপু ফুপা বলে ডাকিস কেন ওনাদের? ওরা তোর এখন শ্বশুর শাশুড়ি, বাবা মা বলে ডাকবি নাকি এখনও মানিয়ে নিতে পারছিস না? কথাটা একটা শুকনো খোঁচা ছিল, যা কেউ আর বুঝতে না পারলেও জাঙ্কুক ঠিকই বুঝতে পেরেছে। সে গম্ভীর কণ্ঠে জবাব দিল, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। আমার বউয়ের যখন মন চাইবে, যখন ইচ্ছে হবে, তখন সে মা বাবা বলে ডাকবে। এরই মধ্যে জাঙ্কুকের ফোনে কল আসলো। এমার্জেন্সি হওয়াতে জাঙ্কুক তখনই বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে জাঙ্কুকের দৃষ্টি দেখে তের মনে হলো সে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। তার বেকুল দৃষ্টি দেখে তের কেমন বুক কেঁপে ওঠে। জাঙ্কুকে কিছু না বলে বেরিয়ে যায়। তের কেন যেন মনে হলো সমস্যাটা অফিসের না, অন্য কিছু। কিন্তু সেই অন্য কিছুটা আসলে কি? ওনার সেই চাহনি, মুখের ভাবভঙ্গি দেখে তে স্পষ্ট বুঝতে পারছে বড় ধরনের কিছু একটা হয়েছে, যা জাঙ্কুক লুকাতে চাচ্ছে। ড্রয়িং রুমে তখন তে আর বেগম। বেগম তের সামনে হাত নাড়িয়ে বলল, কোথায় হারিয়ে গেলি? তে নিজেকে স্বাভাবিক করে বলল, আরে কোথাও না, তুই মিথ্যে বলছিস। তোকে আমি ছোটবেলা থেকে চিনি। তুই যখন কোনো কিছু নিয়ে ভাবিস তখন এমন শূন্যে তাকিয়ে থাকিস। তুই কি খুশি এই বিয়েতে? আমি জানতাম তুই এই বিয়েতে খুশি না। তুই নিজের ইচ্ছে এই বিয়ে করিসনি। তে চোখ তুলে তাকিয়ে বলল, তুই সব কিছু জানিস না, তাই না জেনে মন্তব্য করিস না। তাহলে তুই বল, তুই এই বিয়েতে খুশি? তোর কি মনে হয় না অন্য একজনের কাছে বিয়ে হলে তুই আরও সুখী হতি? তে চুপ করে রইল। জাঙ্কুক ভাইকে সে ঠিক বুঝতে পারে না। লোকটাকে সে ভয় পায়, মাঝে মাঝে রাগ হয়, অভিমান হয়। আবার লোকটার কিছু কর্মকাণ্ড তার মনে অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। নিজের মনের এই জটিল অবস্থার ব্যাখ্যা সে নিজেও জানে না। তবে স্বামী স্ত্রীর ভিতরকার টানা পাওয়ানোর কথা সে অবশ্যই কাউকে বলবে না, বুঝতেও দিবে না। সে বলল, বেগম, তুই কি এই মানুষগুলোকে দেখে বুঝতে পারিস না আমি হ্যাপি কিনা? দেখলি তো আমার স্বামী আমাকে নিয়ে কতটা পসেসিভ। এমন একজনকে নিজের স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য, আর অবশ্যই আমি সুখী এই পরিবারে। বেগম কাতর চোখে তাকালো, সময় নিয়ে বলল, বেশ, শুনে খুশি হলাম, কিন্তু একটা কথা, কোনোদিন যদি তোর কারো প্রয়োজন হয় আমাকে একটা ফোন দিবি। আমি সবসময় তোর পাশে আছি। এরপর সারাদিন পেরিয়ে গেল। বেগমও চলে গেল। জাঙ্কুকের কোনো খোঁজ খবর নেই। জিন কতবার কল দিল, কলও রিসিভ হচ্ছে না। শেষে তেকে এসে অস্থির কণ্ঠে বলে উঠল, তুই একবার কল করে দেখ না, যদি তোর কল রিসিভ করে। তে বলল, মহাবিপাকে, তার তো ফোনই নেই। জাঙ্কুক ভাই তো ফোনের 12টা বাজিয়েছে, এখন কি করবে সে? হঠাৎ মনে পড়ল জাঙ্কুক ভাই তাকে গতকাল নতুন ফোন কিনে দিয়েছে, কিন্তু সে পণ করেছিল এই ফোন সে ব্যবহার করবে না। এখন তো ব্যবহার না করে উপায় নেই, বাধ্য হয়ে সে ফোন হাতে নিল। খেয়াল করলো ফোনের পাশে নতুন সিম রাখা। তের বুঝতে অসুবিধা হলো না এটা জাঙ্কুক ভাইয়ের কাজ। আগের সিমে বেগমের নাম্বার আছে, তার নতুন সিম এনে রেখেছে। সে ফোনে সিম সেট করে ফুপুর থেকে জাঙ্কুকের নাম্বার নিয়ে কল করে, কিন্তু ফলাফল শূন্য, কল রিসিভ হয়নি। তারও খুব টেনশন হচ্ছে, জাঙ্কুক ভাই ঠিক আছেন? কোথায় গেলেন? ওনার ফিরতে এত কেন লেট হচ্ছে? রাত তখন 10:30। বাড়ির সামনে গাড়ি আসার শব্দে
তে দৌড়ে বারান্দায় গেল। গাড়ি গেট পেরিয়ে বাড়ির আঙিনায় ঢুকেছে। গাড়ি থেকে নামলো জাংকুক, কিন্তু জাংকুককে দেখে অবাক হয়ে গেল তে। তার শার্টের হাতা ছিঁড়ে গেছে, কপালের এক পাশ কেটে গেছে, যেখান থেকে ফিনকে রক্ত পড়ছে। শার্টের বিভিন্ন জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। এ কি অবস্থা হলো জাংকুক ভাইয়ের, আর কিভাবে? এমন অবস্থা দেখে তে কেমন আতকে ওঠে, পুরো দেহ তার অবশ হয়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে যায় নিচে। জাংকুক গাড়ির দরজায় এক হাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। অবস্থা বেগতিক দেখে গাড়ির ড্রাইভার এসে নমনীয় স্বরে বলল, স্যার, আমি আপনাকে নিয়ে যেতে হেল্প করব। জাংকুকের শরীরও টলছে, তবুও সে বলল, ইটস ওকে, আমি যেতে পারবো। তখনই ঝড়ের বেগে ছুটে এলোতে চোখে মুখে প্রবল অস্থিরতা ও বিষাদ চিন্তার ছাপ নিয়ে বলল, আপনার এমন অবস্থা কিভাবে হলো? জাংকুক চোখ তুলে তের দিকে চাইল। মেয়েটা খেয়াল করলো জাংকুকের ঠোঁটে কেটে গেছে। সে জাংকুকের এক হাত ধরে বলল, আপনার অবস্থা ভালো না, দ্রুত ঘরে চলুন। হঠাৎ কি হলো কে জানে, জাংকুক শক্ত করে তেকে জড়িয়ে ধরলো, একদম বুকের সাথে মিশিয়ে নেওয়ার প্রচেষ্টা। তাহলে সে তেকে বুকের ভেতরে রেখে দেয়। আচমকা জড়িয়ে ধরায় তে হতবিম্বল হয়ে গেল। তবে সে অনুভব করলো তার খুব শান্তি লাগছে। এই যে জাংকুক ভাই তাকে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ বোধহয় সে পেয়ে গেছে। সে ওইভাবে বুকে লেপ্টে থেকেই বলল, ছাড়ো নামায়। দেখছে তো, তখন ওখানে শুধু গাড়ির ড্রাইভারই ছিল। তিনি মন ভরে এই দৃশ্যটা অনুভব করছেন। তিনি নিজেও বিবাহিত, কিন্তু বৈবাহিক জীবনে শান্তি জিনিসটা ওনার একদমই নেই। তাই সহসা এমন দৃশ্যে তিনি মুগ্ধতা খুঁজে পেলেন। তিনি চুপচাপ দেখতে লাগলেন দাঁড়িয়ে। জাংকুক তেকে জড়িয়ে ধরে গাঢ় কণ্ঠে বলে উঠল, দেখুক, আই ডোন্ট কেয়ার। তে বিচলিত কণ্ঠে বলল, আপনি ঠিক নেই জাংকুক ভাই, ঘরে চলুন প্লিজ। আমি ঠিক আছি তো, তুই কাছে থাকলে আমি সব সময় ঠিক থাকি। এর কথায় তে থমকে উঠল। কি বললো উনি? উনি তো তাকে সহ্যই করতে পারে না তাহলে? তবে কথাটা যেন একদম তার মনের গহীনে পৌঁছালো। কিন্তু এসব কথায় কিছু আসে যায় না, ওনাকে জলদি ঘরে নিতে হবে। তে বলল, এই বুঝি আপনার ঠিক থাকার নমুনা? কপাল কেটে কি অবস্থা হয়েছে, ঠোঁটও কেটে গেছে, আপনার তো খুব কষ্ট হচ্ছে। জাংকুক মুচকি এসে বলে উঠল, তোকে বুকে জড়াই ধরার পর সব কষ্ট উধাও হয়ে গেছে। আপনি কি আমার কথা শুনবেন না? তে বেশ রাগ হয়ে কথাটা বলল। জাংকুক এবার তেকে ছাড়লো, তারপর অসহায় ফেস করে বলল, আমি হাঁটতে পারছি না তে, তুই কি আমায় ঘরে যেতে সাহায্য করবি? আমি তো সেই জন্য নিচে এলাম, তাড়াতাড়ি চলুন। জাংকুক তার ভরে তের উপর ছেড়ে দেয়, এক হাতে তের কাজ জড়িয়ে ধরে। এমন শক্ত পেটানো দেহের ভর সামলাতে তের বেশ পোহাতে হচ্ছে, তবুও কষ্ট করে জাংকুককে ধরে বাড়ির দিকে এগোলো। ড্রাইভার মনে মনে ভাবতে লাগলো, তখন আমি বললাম না করলো, আর এখন ম্যাডামকে স্বেচ্ছায় নিয়ে যেতে বলছে। এ কি বলে ভালোবাসা? তারপর আনমনে বিড়বিড় করতে লাগলেন, কপালে যদি থাকে সুখ, দৌড়ে পালায় সকল রোগ। তে জাংকুককে ধরে ধরে ড্রয়িং রুমের সোফায় এনে বসালো। তখনই ছুটে এলেন জিন। ছেলের এমন অবস্থা দেখে তিনি চিৎকার করে উঠেন, বাবা, তোর একই অবস্থা, কি করে হলো এমন? জাংকুক মাকে শান্ত করতে বলল, রিল্যাক্স মা, তেমন কিছুই হয়নি। চোখের সামনে ছেলের এমন বিধ্বস্ত রূপ দেখার পরও আমায় রিল্যাক্স থাকতে বলছিস? বললাম তো তেমন গুরুতর কিছু হয়নি। তে, আমায় ধরে একটু ঘরে নিয়ে যা, এখন আমার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ তে, ঘরে নিয়ে যা, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স বের করে ক্ষত স্থানগুলোতে ওষুধ লাগিয়ে দিস। তুই না পারলে আমায় ডাক দিস। তে হালকা এসে বলল, ফুপু, তুমি একদম চিন্তা করো না, আমি সব সামনে নিব। তে জাংকুককে ধরে ঘরে নিয়ে এলো চট চলতি। ফার্স্ট এড বক্স বের করে জাংকুকের সামনে বসলো। জাংকুক তখন এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে তুলো বের করতে করতে বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার কাজ করতে অসুবিধা হবে। আমি আমার বউয়ের দিকে তাকিয়ে আছি, তাতে তোর অসুবিধা কেন হবে? তুই কে? তে ফট করে বলে ফেলল, আমি আপনার বউ। কথাটা বলতেই তার ধ্যান ফিরল একটা সহজ সরল তবে চিরন্তন সত্য স্বীকারোক্তি। জাংকুক হাসলো, ঠোঁটে হাসি বজায় রেখে বলল, যাক, স্বীকার করলি। আমি কখনো অস্বীকার করিনি, বরং আপনি শুরু থেকে আমার বউ হিসেবে মানতে পারছেন না। জাংকুকের মুখে হাসি মিলিয়ে গেল। এই পর্যায়ে সে কিছু বলল না, আগেকার মতো গম্ভীর রূপ ধারণ করলো। তে কপালের ক্ষত স্থানগুলোতে তুলো চেপে ধরলো, ব্যথা লাগলো, টু শব্দ করলো না। জাংকুক হঠাৎ জিজ্ঞাসা করলো, তুই আমার জন্য চিন্তা করছিলি তে? ফুপু অনেক চিন্তা করছিল আপনার জন্য, তুই করিসনি? তে চুপ করে রইল। তে নিরাপত্তা জাংকুকের পছন্দ হলো না। সে অধৈর্য হয়ে বলল, তোকে কিছু জিজ্ঞাসা করেছি। তে কয়েক সেকেন্ড চুপ থেকে মজা নিয়ে বলল, না, আপনার জন্য চিন্তা করতে আমার বয়েই গেছে। আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আপনার জন্য চিন্তা করব। জাংকুক কিছু বলল না। সে তের মুখের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। তে আর চোখে খেয়াল করে বলল, আপনি হাসছেন কেন? তুই একদম মিথ্যা বলতে পারিস না তে।
তে থতমত খেয়ে বলল, মানে? জাঙ্কুক শ্বাস ছেড়ে বলে উঠল, কে জানি ঝড়ের বেগে ছুটে এসে আমায় বলেছিল আমি নাকি একদম ঠিক নেই, আমার নাকি খুব কষ্ট হচ্ছে, আমার এখন ঘরে যাওয়া প্রয়োজন। ওটা তো আমি ওই মানে। তে কথা শেষ করতে পারল না, তার আগে জাঙ্কুক তের অথরের উপর এক আঙুল রেখে চুপ করে দিল। মুখটা তের মুখের কাছে এনে ঠোঁটে চারপাশ স্ল্যাট করতে করতে লো ভয়েসে বলল, আমি তোর চোখের ভাষা বুঝতে পারিতে। তোর চোখ যখন অশ্রুসিক্ত ছিল, আর সেটা কার জন্য জানিস? আমার জন্য। তাহলে ভাব তুই আমার জন্য কতটা চিন্তা করছিলি। তে চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। জাঙ্কুক এত কাছে আসে, তার শ্বাস প্রশ্বাস আশ্রে পড়ছে তার দিকে, তার শ্বাসরোধ হয়ে আসছে। জাঙ্কুক সেভাবেই বলল, চোখ খুলতে। তে আমতামতা করে বলল, আপনি দূরে সরুন। দূরে সরার জন্য তো কাছে আসেনি, তাহলে কেন এসেছেন? কিছু একটা করার জন্য, মানে? জাঙ্কুকের পূর্ণ দৃষ্টি তখন তের গোলাপি অধরের দিকে। একটা অদম্য নেশা মাথা চাড়া দিয়ে উঠছে, কিছুতেই সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে হঠাৎ ডাকলো, তে। তে কোনো মতে বলে উঠল, বলুন। জাঙ্কুক ক্ষীণ স্বরে বলে উঠল, তুই এখন কোথায় ওষুধ লাগাচ্ছিস? আপনার ঠোঁটে, কারণ আপনার ঠোঁট কেটে গেছে। একটা কাজ করবি? আপনি দূরে সরলে করব, না কাছে থেকেই করতে হবে। এই মাথা নাড়িয়ে বলল, পারবো না। ঠিক আছে, আমিও তাহলে ওষুধ লাগাবো না, আমার কষ্ট হবে, ব্যথা হবে, তাতে কার কি? তে এবার হার মানলো, বলে উঠল, বলুন কি করতে হবে? জাঙ্কুক হেসে বলল, আমার ঠোঁটের কাটা জায়গাতে একটা আদর দিস তো। তে যেন আকাশ থেকে বলল, হতবাক হয়ে বলল, কি? আসতে এমন চেঁচাচ্ছিস কেন? আমি পারবো না। তাহলে বেশ, আমার কথাই থাকলো। আপনি এমন করছেন কেন জাঙ্কুক ভাই? আমি আমার সিদ্ধান্তে অটল, আর কোনো কথা শুনতে চাই না। এই বলে জাঙ্কুক দূরে সরে গেল। এই পড়ল বিপদে। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজটা দিয়েছে তাকে করার জন্য। সে কি করবে এখন? আবার না দিলেও ঔষধ লাগাবে না, কি এক জ্বালা। জাঙ্কুক কিছুক্ষণ অপেক্ষা করে বলে উঠল, ঠিক আছে, তোকে জোর করবো না, উঠলাম আমি। জাঙ্কুক বসা থেকে উঠতে যাবে, এমন সময় দূর হতে কিছু উড়ে আসার মতো জাঙ্কুকের অধরে চুমু খেলোতে। জাঙ্কুক যেন এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। তে সরে যাবে তার আগে জাঙ্কুক এক হাত তের চুল গলিয়ে ঘাড়ে রেখে তের অধরে নিজের অধরে মিলিয়ে দিল। বিয়ের পর এই প্রথম তাদের কাছে আসা, ভালোবাসার স্পর্শ অনুভব করা। দুটো হৃদয় অনুভব করছে তাদের মনের কথা। দীর্ঘ সময় পর তেকে ছাড়ো জাঙ্কুক। তের দম আটকে আসছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। জাঙ্কুক সাথী, সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এই অনাকাঙ্ক্ষিত ঘনিষ্ঠতার তে যতটা লজ্জা পেল তার চেয়ে বেশি অন্য প্রতি দোটানায় মত্ত সে। জাঙ্কুক ভাইয়ের হঠাৎ এমন ভালোবাসাপূর্ণ আচরণ সে কেন মেনে নিতে পারছে না? মানবি বা কিভাবে? ছোট হতে দেখে আসে জাঙ্কুক ভাই তাকে পছন্দ করে না, সবসময় ধমকের উপর রাখতো। তার সামনে পড়লে পৃথিবীর সকল গাম্ভীর্যতা, তার উপর বাসর রাতে কেমন আচরণটাই করলো, এসব কিছু তে ভুলতে পারে না। বিনা কারণে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করলে সে কিছুতেই মানতে পারে না। ভেতর ভেতর অস্থির লাগে, অশান্তি সৃষ্টি হয়, মনে যে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষতের দাগটা থেকে যায় চিরকাল। তাহলে আজ হঠাৎ এত কাছে আসার কারণ কি? এই নেশা বোধহয় আর ছাড়তে পারবো না। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলল জাঙ্কুক। এই মুহূর্তে তের ভীষণ লজ্জা রাখছে, লজ্জায় সে সামনে তাকাতে পারছে না। সে দৃষ্টি মেঝেতে রেখেই রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। যে জাঙ্কুককে দেখতে রুমে আসছিল, তেকে ওইভাবে দৌড়ে যেতে দেখে ভরকে গেলেন তিনি। মেয়েটা এভাবে দৌড়ে যাচ্ছে কেন? জাঙ্কুকের কিছু হলো না তো? তিনি তাড়াতাড়ি হেঁটে জাঙ্কুকের কাছে গেলেন, গিয়ে দেখলেন ছেলে তার মুস্কি মুস্কি হাসছে। সব কিছু কেমন ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে। এদের কি হয়েছে কে জানে। তিনি এগিয়ে এসে বলল, পাগলের মতো একা একা হাসছিস কেন? জাঙ্কুক দ্রুত স্বাভাবিক ভঙ্গিতে ফিরল, বানিয়ে কথা বলে উঠল, আসলে বন্ধুদের নিয়ে একটা হাসির ঘটনা মনে পড়লো হঠাৎ, তাই হাসছিলাম। জিন সরু চোখে তাকালো। যে ছেলেকে হাজারটা জোকস বলল মুখে হাসি ফোটে না, সে ছেলে হাসির ঘটনা মনে করে হাসছে। তিনি এ নিয়ে আর মাথা ঘামালেন না। ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, ওষুধ লাগিয়েছিস? হ্যাঁ, তে লাগিয়ে দিয়েছে। ও ভালো কথা। তুই ওইভাবে দৌড়ে কোথায় গেল রে? যেভাবে ছুটছিল আমি ভাবলাম কি না কি হলো। জাঙ্কুক আগের মতো করেই বলল, ওটা তুমি তেকেই জিজ্ঞাসা করো, আমি কিভাবে জানবো ও কেন দৌড়ে গেল। না মানে আমি ভাবছিলাম তোর আবার কিছু হলো কি না। আচ্ছা শোন, আমার দিকে তাকা। আমার দিকে তাকিয়ে বলতো কিভাবে হলো এসব? তোর এই অবস্থার কারণ কি? মায়ের দিকে তাকিয়ে মিথ্যে বলতে পারবে না জাঙ্কুক, কিন্তু সত্যটা বলা যাবে না এখন। সে শ্বাস ছেড়ে বলল, মা বাদ দাও না এসব। কেন বাদ দিব? তোকে এই অবস্থায় দেখার পর আমার যে কেমন লাগছিল সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এখন আমার হাত পা কাঁপছে। সন্তানের এমন অবস্থা কোনো মায়ের সহ্য হবে বল?
জাংকুক এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে উঠল, এত টেনশন করো না মা, আমি ঠিক আছি তো। দেখতেই তো পারছি কেমন ঠিক আছিস। সত্যি করে বল কি হয়েছে। সময় হলে সব বলবো মা, ধৈর্য ধরো, সব জানতে পারবে। তে অনেকক্ষণ যাবৎ ড্রয়িং রুমে পায়চারি করছে, হাতের আঙুলে ওনা পেঁচিয়ে এপাশ হতে ওপাশ ওপাশ হতে এপাশ করছে। জিন তখন নিচে এলো, তেকে দেখে বলে উঠল, তোর কি হয়েছে তে? তখন ওইভাবে দৌড়ে গেলি কেন? তে ভাবা চাকা খেয়ে গেল। সে আমতামতা করে বলল, ওই আমার আসলে পানির পিপাসা পেয়েছিল, জায়গায় পানি ছিল না, তাই পানি খেতে এসেছিলাম। পানি খাওয়ার জন্য কেউ ওইভাবে দৌড়ে যায়, তার বাস্তব স্বভাব গেল না। তে লজ্জা পেয়ে হাসলো একটু। জিন বলে উঠল, শোন, জাংকুকের আর নিচে আসার দরকার নেই, তুই তোর খাবার সহ উপরে নিয়ে যা। তে ওদের দুজনের খাবার ঘরে নিয়ে গেল। জাংকুক তখন পরনের শার্ট খুলছিল। তে খাবারটা টেবিলে রেখে চটচলতি রুম হতে চলে যাচ্ছিল। জাংকুকের ডাকে তার পা দুটো থেমে যায়। দাঁড়া। তে এদিক ওদিক না ঘুরেই বলে উঠল, বলুন কোথায় যাচ্ছিস? আপনি চেঞ্জ করছেন তাই বাইরে যাচ্ছি। আমি চেঞ্জ করলে তোর বাইরে যেতে হবে? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চেঞ্জ করা দেখব? নিজের মতো সবাইকে অসভ্য ভাবেন নাকি? তখন থেকে ওদিক ঘুরে কথা বলছিস কেন? এদিকে তাকা। আপনার চেঞ্জ করা শেষ হোক, তারপর। শেষ। তে ধীরে ধীরে জাংকুকের দিকে ফেলল, দেখলো পরনের শার্ট পাল্টে কালো টি শার্ট পরেছে। জাংকুক তের কাছে এসে বলে উঠল, ফিলিংস কেমন? তে বুঝতে না পেরে বলল, কিসের ফিলিংস? বরের কাছ থেকে প্রথম চুমু পেলি, একটা ফিলিংস আছে না? তে থতমত মুখে বলে উঠল, কোনো ফিলিংস নেই। আচ্ছা বেশ, তোকে একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। ওই বগুম পরে কতক্ষণ ছিল? যতক্ষণ মন চায় থাকুক, তাতে আপনার কি? জাংকুক শক্ত কণ্ঠে বলল, অনেক কিছু। বল কতক্ষণ ছিল? অনেক বেশি সময় ছিল। তোর সাথে ও পরে কি কি বলেছে সব আমায় বল। জাংকুক বিছানায় গিয়ে বসলো। তেকে ইশারা করলো তার কাছে আসতে এবং পাশে বসতে। তে না বসে দাঁড়িয়ে থেকে বলল, আপনাকে এত কৈফত দেব কেন? আপনি তো কৈফত চাইছেন কেন? স্বামী হিসাবে এটা আমার দায়িত্ব। তে ভিতর ভঙ্গিতে হাসলো, ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, স্বামী হিসাবে আরও কত দায়িত্ব তো আছে, সেগুলো আগে পালন করুন। আমি ভুলতে পারি না যে আপনি বাসরাতে আমার ঘর থেকে বের করে দিচ্ছিলেন, আমার চরিত্রের দিকে আঙুল তুলেছেন, অযথা কারণে আমার ফোন ভেঙেছেন। একজন আদর্শ স্বামী হিসেবে এগুলো করা কতটা যুক্তিযুক্ত? জাংকুক গম্ভীর মুখে বলল, তুই আবার এসব শুরু করলি? কেন করবো না? নিজের বেলায় খুব গায়ে লাগে তাই না? স্টুপিড। একদিন বুঝবি আমি এসব কেন করেছিলাম। এখন এইদিকে আপনি বলুন, আমি শুনছি। তোকে আসতে বলেছি। তে বাধ্য হয়ে জাংকুকের কাছে গেলে জাংকুক একটানে তেকে নিজের কোলে বসিয়ে দেয়। তে হকচকিয়ে যায়, আড়ষ্ট হয়ে যায় তার দেহখানি। জাংকুক বলে ওঠে, খাবার কার জন্য এনেছিস? আমার জন্য। তে কোনো মতে বলে ওঠে, আপনার আমার দুজনের জন্যই। জাংকুক বলে ওঠে, আমার হাতে ব্যথা, তুই খাইয়ে দে। আমি পারবো না। সোজা সাপটা উত্তর দিল তে। জাংকুক রেগে বলে উঠল, তুই এখন বেশি করছিস কিন্তু। আপনি আমায় কোল থেকে নামান, তাহলে খাইয়ে দিব। না, কোলে বসেই খাওয়াতে হবে। সবসময় আপনার কথা মতো হবে নাকি? তখনও আপনার কথায় কাছে থেকেই কি? পুরো নাচিয়ে জিজ্ঞাসা করে জাংকুক। তে নিচু স্বরে বলল, কিছু না। জাংকুক হাসলো, বলল, আমার খুব খিদে পেয়েছে কিন্তু। তে বুঝলো কোলে বসেই খাওয়াতে হবে, সে যতই না করুক। জাংকুক শুনলে তো এই একরোখা মানুষটাই কিনা তার স্বামী হতে হলো। সে হাত বাড়িয়ে টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে এক লোমহা খাবার জাংকুকের মুখের সামনে ধরলো। জাংকুকের খাওয়া শেষ হলে তের আঙুলগুলো সে খেতে লাগলো। এদিকে তে লজ্জায় অবস্থা কাহিল। কোনো রকম সে জাংকুককে খাইয়ে নিজেও খেয়ে নিল। খাবারের প্লেট সব নিচে রেখে রুমে ঢুকতেই দেখলো জাংকুক রুমে নেই। তাকিয়ে দেখলো লোকটা বেলকনিতে দাঁড়িয়ে আছে। সে আর ওই দিক গেল না, বিছানা গোছাতে ব্যস্ত। পাশের টেবিলে জাংকুকের ফোন রাখা। হঠাৎ টুং করে মেসেজ আসার শব্দ হলো। না চাইতো তের চোখ গেল সেদিকে। মেসেজটা পড়তেই তে থমকে গেল। মেসেজটা ছিল, তুমি আমার না হলে আর কারো হতে পারবে না জাংকুক, আমি তোমাকে ভালোবাসি। তোমার তো আমায় বিয়ে করার কথা ছিল। তুমি আমার ছেড়ে কীভাবে অন্য একজনকে বিয়ে করলে? তবে সমস্যা নেই, তোমার এই সংসার বেশি দিন টিকবে না, আমি টিকতে দিব না। অবিশ্বাস্য চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে তে ফোনটা আগের জায়গায় রেখে ধপ করে বিছানায় বসে পড়ল। বিছানায় দু হাতে ভর দিয়ে মাথা নিচু করে সে চারদিকে উভ্রান্তের ন্যায় নজর বোলাতে থাকে। সে এখন কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারছে না। ওই মেয়েটাকে, ওনার সাথে জাংকুক ভাইয়ের কী সম্পর্ক ছিল? উনি কি জাংকুক ভাইয়ের প্রাক্তন? কথাটা ভাবতে তে কেমন হাঁসফাঁস করলো। ভিতরটা অস্থিরতায় চৌচির হয়ে যাচ্ছে। এমন কেন লাগছে ওর? জাংকুক ভাইয়ের প্রতি তো তার কোনো অনুভূতি নেই, তাহলে ওনার প্রাক্তন আছে কি না সেটা মানতে পারছে না কেন? হয়তো স্বামী বলে। সহসা চোখের সামনে কেউ এক গ্লাস পানি এগিয়ে দিল।
তে পানির গ্লাসটার দিকে চেয়ে সে উপরে তাকালো। জাংকুক হাস্যহীন মুখে তার দিকে গ্লাস এগিয়ে দিয়েছে। কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখে বলল, এমন ছটফট করছিস কেন? পানি খা। তে মুখ ঘুরিয়ে নিল। সামনে থাকা মানুষটাকে তার সহ্য হচ্ছে না, বিষের মতো লাগছে। জাংকুক গ্লাস টেবিলে রেখে তের পাশে বসলো। গাম্ভীর্যতা সরিয়ে কোমল কণ্ঠে বলল, কি হয়েছে তে? কোনো কারণে মন খারাপ? তে হঠাৎ ভীষণ রেগে গেল। রাগে তার গা কাঁপছে। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার জীবনটাকে কেন নষ্ট করলেন জাংকুক ভাই? কেন? কি ক্ষতি করেছিলাম আপনার যে আপনি আমায় তিলে তিলে কষ্ট দিয়ে মারছেন? জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে। তে এসব কি বলছে? সে কি এখনো আগের ওসব মনে ধরে নিয়ে বসে আছে? সে বলে উঠল, দেখতে তুই আগের সব কথা ভুলে যা। আমি আপনার আগের ব্যবহার ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। কেন জানেন? কারণ যতই ভুলতে চেষ্টা করি ততই নতুন নতুন কাহিনী এসে আমার সামনে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। নতুন নতুন কাহিনী মানে? তে আসল কাহিনী বলতে গিয়েও বলল না, না এখনই বলা যাবে না, বলে তিনি সতর্ক হয়ে যাবেন। ফলে পরবর্তীতে কী হবে তা সে ঘন অক্ষরও টের পাবে না। জল কত দূর এগোয় তা দেখতে হবে না। ওই মেয়ের সাথে ওনার আসলে সম্পর্ক তা সে নিজে উদ্ঘাটন করবে। কারো মুখের কথা সে বিশ্বাস করবে না। সে চটজলদি নিজেকে স্বাভাবিক করে এমন একটা ভাব করলো যেন একটু আগে কিছুই হয়নি। সে অন্য প্রসঙ্গে চলে গেল, আচ্ছা জাংকুক ভাই, আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে তখন কেন এত কাছে এলেন? জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। কিছু যে একটা হয়েছে তা সে স্পষ্ট বুঝতে পারছে, এটাও বুঝতে পারছে। তে এখন প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু হয়েছেটা কি? সে ওভাবে তাকিয়ে থেকেই বলল, তুই আমার কাছ থেকে কি লুকাচ্ছিস? যখন বলতে চাচ্ছিস না তাহলে থাক, তোকে আমি জোর করব না। মাঝরাতে হঠাৎ জাংকুকের ফোন বেজে উঠলো। জাংকুক ফোনটা হাতে নিয়ে বেলকনিতে চলে গেল। তেও টের পেল জাংকুকের ফোনের শব্দ। তাই সে আস্তে আস্তে আড়াল হয়ে দাঁড়ালো সব কথা শোনার জন্য। তে শুনতে পেল জাংকুক বলছে, তুমি আমার সংসার ভাঙবে? তুমি যা বলছো তার কোনো প্রমাণ আছে? একটা প্রমাণ দেখাতে পারবে? ওপার সাথে কি বলছে তা শোনা গেল না। তবে তে শুধু একের পর এক ধাক্কা খাচ্ছে। সে জীবনে কখনো প্রেম ভালোবাসায় জড়ায়নি, এসব চিন্তা মাথায় আনেনি। নিজের মনে সবটুকু ভালোবাসা ভবিষ্যতে স্বামীর জন্য জমা রেখেছিল। ভাগ্যে তার জাংকুক ভাইয়ের সাথে বিয়ে লেখা ছিল, তাই ওনার সাথে বিয়ে হয়েছে। নিজের ভাগ্যকে মেনে নিয়ে সে চেয়েছিল জাংকুক ভাইয়ের সাথে সুখে সংসার করতে, ওনাকে ভালোবাসতে। কিন্তু ওনার এমন আচরণের পর তার সমস্ত ইচ্ছে যেন মরে যাচ্ছে। তার এতদিনের আশা স্বপ্ন বুঝি এভাবেই ভেঙে যাবে। তার ভাবনার মাঝে আবারও জাংকুকের কণ্ঠ শুনতে পেল, খবরদার নেন্সি, তুমি আমাকে ফোন করবে না। তোমার জন্য আমি আমার সংসারে অশান্তি চাই না। এই বলে জাংকুক ফোন কেটে দেয়। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ন্যান্সির দেওয়া মেসেজটা পড়ল সে। তখন ফোন ধরা হয়নি দেখে মেসেজটা পড়া হয়নি। মেসেজ পড়া মাত্রই তার শরীর আগে থরথর করে কাঁপছে। এই মুহূর্তে ন্যান্সি তার সামনে থাকলে সে খুন করে ফেলতে থাকে। এত বড় সাহস তার ফোনে এইসব মেসেজ! এজন্য মানুষকে বেশি প্রশ্রয় দিতে নেই, মাথায় চড়ে বসে এরা। তার মানে তে তখন এই মেসেজ পড়ে এমন ছটফট করছিল। না জানি মেয়েটা তাকে নিয়ে কত কী না ভাবছে। তবে একটা বিষয় ভাবতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটলো। তে তাকে নিয়ে জেলাস ফিল করে। কোনো মেয়ে তাকে নিয়ে মেসেজ করেছে, বিষয়টা সে মানতে পারেনি। এত কিছু ভাবতেই তার ভীষণ আনন্দ হলো। সে তো চায় তের মনে তাকে নিয়েই অনুভূতি তৈরি হোক। এদিকে তে চটজলদি বিছানায় এসে শুয়ে পড়ল। এখনই জাংকুক ভাই রুমে আসবেন। তাকে এভাবে লুকিয়ে কথা শুনতে দেখলে সব বুঝে ফেলবেন। পরপরই রুমে প্রবেশ করে জাংকুক। তের কাছে এসে নিচু হয়ে তার মুখ বরাবর বসে। তের ওই ফুলের মতো নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে থাকে বেশ অনেকক্ষণ। চোখে মুখে গরম শ্বাস আশ্রে পড়াতে তে বুঝতে পারলো জাংকুক ভাই তার খুব কাছে। সে চোখ দুটো খিঁচে আরো প্রবলভাবে ঘুমের ভান ধরল। তেই লুকিয়ে লুকিয়ে কথা শোনা জাংকুক টের পেয়েছে। বেলকনিতে আশ্রে পড়া পূর্ণিমা চাঁদের আলোয় তের ছায়া স্পষ্ট দেখেছে সে। মুসকে মুসকে হাসলো, মনে মনে বলল, আমাকে তো খুব পড়া ছিলি, এখন নিজে পড়ে দেখ কেমন লাগে। সে উঠে গেল। সোফা শুতেই একটা ভাবনা মাথা চাড়া দিয়ে উঠল। তে তাকে ভুল বুঝলো না তো? ভুল বুঝে দূরে সরে যাবে না তো? তে তাকে ছেড়ে চলে যাবে এটা ভাবতেই তো দম বন্ধ হয়ে আসে। না, ঠিকই সব সত্যি বলতে হবে খুব শীঘ্রই। সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে তীর। বাইরে হতে আসা রোদের মিষ্টি আলো চোখে মুখে পড়তেই সে চোখ দুটো কুঁচকে ফেলে। জানালার পর্দা কে সরালো? নিশ্চয়ই জাংকুক ভাইয়ের কাজ এটা। তখনই ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ এলো। তে তাকিয়ে দেখলো জাংকুক শাওয়ার নিয়ে বের হয়েছে। পরনে সেন্ডো গেঞ্জি, কালো ট্রাউজার। সেই প্রথম জাংকুকের
ফুলে ফেঁপে ওঠা হাতের পেশিগুলো লক্ষ্য করলো, সেই সাথে জাঙ্কুকের শক্ত পেটানো বিশাল দেহটা কেঞ্জির সাথে মিশে আছে। তের এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মাঝে জাঙ্কুক তার সামনে এসে তুড়ি বাজিয়ে বলল, যেভাবে হা করে তাকিয়ে আছিস মনে হচ্ছে জীবনে আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখিসনি। অবশ্য আমি একটু বেশি হ্যান্ডসাম। তে ভেংসি কাটলো, বিদ্রুপের সুরে বলল, হ্যান্ডসাম না ছাই, হ্যান্ডসামের হটাও আপনার মাঝে নাই। পাড়ার মদনের মতো লোক নিয়ে এসেছে হ্যান্ডসাম দাবি করতে। হ্যাঁ, মানুষ যে আসলে নিজেকে কি মনে করে। জাঙ্কুক হঠাৎ তের খুব কাছে এসে দুদিকে মাথা নেড়ে চুল ছাড়লো। ভেজা চুল থাকায় তের চোখে মুখে পানির ছিটে লাগে। তে চোখ দুটো বন্ধ করে মেয়েকে বিরক্ত ভাব দেখে বলল, জাঙ্কুক ভাই, আপনি কিন্তু আমায় খুব জ্বালাচ্ছেন। জাঙ্কুক ওইভাবেই কাছে থেকেই বলল, তাই নাকি, খুব জ্বালাচ্ছি? জ্বালালে তো তোর গায়ে চিহ্ন থাকার কথা, কিন্তু আমি তো কোনো চিহ্ন দেখতে পারছি না। জাঙ্কুক ঠিক কী বোঝাতে চেয়েছে বুঝতে পেরে তে সারা মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে কিছুটা দূরে সরে গিয়ে বলল, ছি, আপনি কি অসভ্য। আই নো ইট। আপনি কি জীবনে ভালো হবেন না? দুঃখিত, আমি আমার বউয়ের কাছে ভালো হতে চাই না। পুরো দুনিয়ার কাছে ভালো হলেও বউয়ের কাছে সারা জীবন অসভ্যই থাকতে চাই। ফালতু কথা বাদ দেন তো, এখন বলুন, আপনি সকালে পর্দা সরিয়েছেন? জাঙ্কুক মাথা নেড়ে বলে উঠল, ইয়েস, যাতে তোর আরামের ঘুমটা ভেঙে যায়। আপনি সবসময় আমার সাথে এমন করেন কেন? এত সকাল পর্যন্ত ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নয়। হ্যাঁ, আসছে আমার স্বাস্থ্য বিশেষজ্ঞ। বিড়বিড় করে বলল। জাঙ্কুক শুনে ফেললো। সে বাঁকা এসে বলল, স্বাস্থ্য বিশেষজ্ঞ না হলো আমি একজন অসভ্য বিশেষজ্ঞ। আর আমি যে বিষয়ে বিশেষজ্ঞ সেটা হলো। তে তড়িঘড়ি করে বলে উঠল, থাক থাক, আর বলতে হবে না, দয়া করে মুখে তালা লাগান। জাঙ্কুক তার কথা আর শেষ করলো না। তের অনুরোধ রাখলো। সে তার হাতে থাকা তলে তের দিকে ছুঁড়ে দিয়ে বলল, ক্যাচ ইট, নে আমার চুল মুছে দে, জলদি কর, আমার অফিসে যেতে হবে। কেন, আপনি নিজে মুছতে পারেন না? এত কথা বলিস কেন? যেটা বলেছি সেটা কর। তের কেন জানি না করতে ইচ্ছে করলো না। তারও মন চাইছে জাঙ্কুক ভাইয়ের চুলগুলো খুব যত্ন করে মুছে দিতে। সে জাঙ্কুকের ঠিক পেছনে বসে তোয়ালে দিয়ে জাঙ্কুকের চুল মুছে দিতে লাগলো। হঠাৎই তার গত রাতের কথা মনে পড়ে গেল। মনে পড়ে সেই মেসেজের কথা। তার এবার মনে জেদ চাপলো। সেই রাগ প্রয়োগ করলো জাঙ্কুকের চুলের উপর। মনে হচ্ছে জাঙ্কুকের চুলগুলো বোধহয় সব ছিঁড়ে ফেলবে। আশ্চর্যের বিষয় হলো জাঙ্কুক একটা টু শব্দও করলো না। সে এমনভাবে চোখ বন্ধ করে রেখেছে যেন মনে হচ্ছে তে কত যত্ন করি না তার চুল মুছে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর তে চুল মোছা শেষ করে বলল, আপনার কি একটু ব্যথা লাগছে না? চুপ করে আছেন কেন? কোনো রিয়াকশনও দিচ্ছেন না। জাঙ্কুক চোখ বন্ধ করে চোখ দুটো খুললো। তে ঠিক এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ব্যথা অনুভব করিনি, আমি অনুভব করেছি তোকে, তোর এই সংস্পর্শকে। আমি অনুভব করেছি আমার বউ আমার চুল মুছিয়ে দিয়েছে। কিভাবে মুছিয়েছে সেটা ফ্যাক্ট না। তে চুপচাপ শুনে গেল কথাগুলো। তার এখন কেন জানি খুব খারাপ লাগছে। আহারে, জেদের বসে কেন সেমন করতে গেল? জাঙ্কুক ফের বলল, তবে তোর এই হঠাৎ জেদের কারণ কিন্তু আমি জানি। আমিও দীর্ঘদিন ধরে তোর মতো এই আগুনে পড়ছি, তো অভিজ্ঞতা বেশি। রাতে সেই নিয়ে তোর সাথে আমার কথা আছে। এই বলে জাঙ্কুক চলে গেল নিচে। তে ভাবতে লাগলো তার সাথে আবার কিসের কথা। আর উনি তখন কি বললেন? আমার মতো উনিও আগুনে পড়ছেন। ওনার কথার আগাগোড়া কিছুই যেন বুঝতে পারে না। এই লোকটাকে বোঝার সাধ্য বোধহয় তার নেই। জাঙ্কুক চলে যাওয়ার পরপরই ন্যান্সি আসে বাড়িতে। এবার ন্যান্সির পরিচয়টা জেনে নেই। ন্যান্সি হচ্ছে জাঙ্কুকের অফিসের কর্মচারী। সে দীর্ঘদিন যাবৎ জাঙ্কুককে পছন্দ করে, ফলো করে, কিন্তু জাঙ্কুক কখনো পাত্তা দেয়নি। জাঙ্কুকের সাথে তের বিয়ের খবর শুনে তার মাথা যেন নষ্ট হয়ে যায়। তাই সে আসে তের কাছে এবং তেকে কিছু তাদের ট্যুরের ছবি দেখায়, যেখানে সে আর জাঙ্কুক একসাথে ছিল। আর কিছু এডিট ছবি দেখাতে থাকে তেকে। এর মধ্যে জাঙ্কুকও আসে বাইরে থেকে। আসলে সে একটা ফাইল নিতে ভুলে গিয়েছিল। সেই ফাইলটা নিতে এসেই সে ন্যান্সিকে দেখে অবাক হয়ে যায়। সে ভেবেছিল রাতে এসে তেকে সব কিছু খুলে বলবে, কিন্তু তার আগেই যেন এমন একটা ঘটনা ঘটবে সে ভাবতে পারেনি। সে এবার তের সামনেই ন্যান্সির মুখোশ খুলে ফেলল। তেকে সব ঘটনা খুলে বলল এবং ন্যান্সিকে বাড়ি থেকে এবং চাকরি থেকে বের করে দিল। অতঃপর নিজের কাজে ফিরে গেল। সামনে থাকা ল্যাপটপের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে জাঙ্কুক। দৃষ্টি ল্যাপটপে থাকলেও মন অন্যদিকে। আজ যদি সে সঠিক সময় বাড়ি না পৌঁছাতো তাহলে কি হতো? ওই ন্যান্সির কথাতে নিশ্চয়ই বিশ্বাস করতো। বিশ্বাস করে তাকে একদম দূরে ঠেলে দিত। পারলে ডিভোর্স। না না, তাকে কখনো ডিভোর্স দিতে পারে না। তেকে ছাড়া সে বাঁচবে কিভাবে? সে আনমনে বিড়বিড় করে বলল, তুই নিজেকে সারা জীবনের জন্য আমার নামে লিখে দিয়েছিস।
বেঁচে থাকতে আমার কাছ থেকে তোর মুক্তি নেই। জাঙ্কুক চেয়ারে হেলান দিয়ে মাথাটা গিয়ে চোখ মুখ বন্ধ করলো। ভুলটা তার নিজেরই। সে তো আগে থেকে তের সামনে কঠোর গম্ভীর রূপ দেখাতো, কখনো সামনের মুখোশ সরিয়ে নিজের ভেতরকার অনুভূতি বুঝতে দেয়নি। কিন্তু আর না, এখন সময় এসেছে তের সামনে নিজের সমস্ত ভালোবাসা উজাড় করার, মেয়েটার বিশ্বাস অর্জন করার। সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল যে সে এখন বাড়ি যাবে। কিছুক্ষণ পর একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। সে একজনকে ফোন করে জানিয়ে দিল আজকের মিটিং ক্যান্সেল। জাঙ্কুক খুব স্পিডে গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ ফুলের দোকান চোখে পড়তেই সে গাড়ির ব্রেক কষলো। রাস্তার এক সাইডে বড় একটা ফুলের দোকান। ছোটবেলা থেকেই তে গোলাপ ফুল খুব পছন্দ করে, তাই সে আগে প্রায় তের জন্য গোলাপ নিয়ে যেত তাদের বাসায়। কিন্তু একটা ঘটনার পর থেকে সে আর নিজে গোলাপ দেয় না, তার মামিকে দিয়ে তের কাছে পাঠাতো। আজ তের জন্য গোলাপ নিলে কেমন হয়? নিশ্চয়ই অনেক খুশি হবে। সে গাড়ি থেকে নেমে দোকানের সামনে যেতেই চোখে পড়ে গোলাপ ফুলের বাহার। সে তের জন্য গোলাপ ফুলের তোড়া নিল। এইদিকে সেই ঘটনার পর তখন এক ছোটে ঘরে এসে দরজা লাগিয়ে দেয় তে। দরজার সাথে পিঠ থেকে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তার কানে বাজছে জাঙ্কুকের বলা সেই কথাটা, আমার হৃদয় মন কেবল একজনের জন্য বরাদ্দ। সেই একজনটা সে নিশ্চয়ই, না হলে আর কে হবে? জাঙ্কুক হয়তো বলেছিল ওনার কোনো মেয়ে বন্ধুও নেই। বিষয়টা ভাবতেই লজ্জায় দু হাতে নিজের মুখ ডাকলো সে। জাঙ্কুক ভাই তাকে ভালোবাসে ভাবনাটা মনে এত প্রশান্তি দিচ্ছে কেন? কেন মনে রং বেরঙের প্রজাপতি উঠছে? তখনই তার ভিতরে সত্তা যেন বলে উঠল, জাঙ্কুক তো শুধু তার ফুফাতো ভাই নয়, স্বামীও বটে। হঠাৎ তার মনে পড়ল বাসরাতের কথা। জাঙ্কুক ভাই তাকে কিভাবে ঘর থেকে বের করে দিচ্ছিল। সে চট করে সোজা হয়ে দাঁড়ালো। আচমকা দরজা ধাক্কানোর আওয়াজ এলো। তে ভাবলো ফুপু এসেছে বোধ হয়। সে গিয়ে দরজা খুলতেই চোখের সামনে গোলাপ ফুলের তোড়া তুলে ধরলো। তে আকাশ সম বিস্ময় নিয়ে ডেকে উঠল, জাঙ্কুক ভাই। জাঙ্কুক কিছু না বলে তের পাশ কাটিয়ে ঘরের ভেতর চলে গেল। তে যেন বড় একটা ধাক্কা খেলো। জাঙ্কুক ভাই তার জন্য ফুল এনেছে। আর কত চমকাবে সে? জাঙ্কুক ভাইয়ের সব চমকের ফলে সে না মরে না যায়। তে জাঙ্কুকের পিছু পিছু গিয়ে বলল, আজ আপনি অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলেন যে? এমনি মন চেয়েছে তাই। আপনার তো অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, ক্যান্সেল করে দিয়েছি। আপনি যে কি করেন আপনাকে বোঝা বড় দায়। তোকে এত চাপ নিয়ে আমায় বুঝতে হবে না তে, শুধু অনুভব কর। তে গোলাপ ফুল দেখিয়ে লাজুক ভঙ্গিতে বলল, ফুলগুলো আমার জন্য? জাঙ্কুক থমথমে মুখে বলল, কে বলেছে তোর জন্য? তোর জন্য ফুল আনার মতো আজাইরার সময় আমার নেই। তের মুখের হাসি মিলিয়ে গেল। বিরস মুখে বলে উঠল, তাহলে কার জন্য এনেছেন? এনেছি বিশেষ একজনের জন্য। সে আমার জন্য খুবই স্পেশাল। জাঙ্কুক ভাইয়ের জীবনে সে বাদও স্পেশাল কেউ আছে? একরাশ হতাশা নিয়ে তে বলে উঠল, ও আমারই ভুল হয়েছে, আমি বেশ আশা করে ফেলেছিলাম। বলে উল্টো ঘরে হাঁটা ধরল সে। তখনই পেছন থেকে তের হাত ধরে এক হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো জাঙ্কুক। তের কোমরে এক হাত রেখে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল সে। জাঙ্কুকের হাতের স্পর্শে তের শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। লজ্জায় মাথা নিয়ে ফেলে সে। পরপর অভিমানী মন নিয়ে মাথা তুলে নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা শুরু করলো। আমাকে ছাড়ুন জাঙ্কুক ভাই, একদম স্পর্শ করবেন না আমাকে। আমি না স্পর্শ করলে কে করবে? কার এত সাহস আমার বউকে স্পর্শ করবে? আপনি আপনার ওই বিশেষ একজনের কাছে যান। এখানে এসেছেন কেন? বিশেষ একজনের কাছেই তো আছি আমি। তে আশ্চর্য হয়ে তাকালো জাঙ্কুকের মুখপানে। জাঙ্কুক হেসে তে নাকে নাক ঘষে বলল, আমার লাইফে তোর চেয়ে স্পেশাল আর কে থাকতে পারে? খুশিতে আনন্দে প্রশান্তিতে তের দু চোখ পেয়ে অশ্রু জল গড়িয়ে পড়ল। ভিতরটাতে কেমন সুখ সুখ অনুভূতি হতে লাগলো। হঠাৎ খেয়াল করলো জাঙ্কুকের উদ্দেশ্য ভালো নয়, কেমন নেশালো চোখে চেয়ে আছে তার ঠোঁটের দিকে। জাঙ্কুক ধীরে ধীরে তার অধরের দিকে এগোচ্ছিল। অধর দুটো প্রায় ছুঁই ছুঁই। এমন সময় তে শরীরে সবটুকু বল প্রয়োগ করে জাঙ্কুককে ধাক্কা দেয়। এতটুকু ধাক্কা জাঙ্কুকের কিছুই হয়নি, তবু সে সরে দাঁড়ায়। ভুরুকুসকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তে কয়েক কদম পিছিয়ে গিয়ে জাঙ্কুকের দিকে আঙুল তুলে বলল, সেদিনের মতো ভুল আর করবে না জাঙ্কুক ভাই। যেদিন থেকে আমার প্রকৃত অর্থে ভালোবাসতে শিখবেন, আমার যথাযথ স্ত্রীর মর্যাদা দিতে শিখবেন, সেদিনই আপনি আমায় স্পর্শ করতে পারবেন, এর আগে না। আমি তোকে বিয়ে করেছি কারণ আমি তোকে ভালোবাসি ইডিয়ট। যখন আমি আমার ভালোবাসা মানে বুঝতাম না, তখনও তোকেই ভালোবেসেছি। যখন থেকে ভালোবাসা বুঝতে শিখেছি, তখনও তোকেই ভালোবেসেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তে একটা ঢোক গেলে পিছনে সরে গেল। তার ভাবনার মাঝে জাঙ্কুক পেছন থেকে
তার দুটি বলিষ্ঠ হাত দিয়ে জড়িয়ে ধরে তের কাঁধে মাথা রেখে তের কানে ফিসফিসিয়ে বলে উঠল, আজ একটু আদর করি বউ। তে বরফের মতো জমে গেল, লজ্জায় আড়ষ্ট হয়ে গেল তার দেহখানি। তখনই জাঙ্কুক তাকে পাজা করে তুলে নিল, কোলে নিয়ে রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। তারপর এগোতে লাগলো বিছানার দিকে। তে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক অতি সন্ধিপর্ণে তেকে বিছানায় শুয়ে দিল। তুই আজ সম্পূর্ণরূপে আমার হবেই, আমাদের মাঝে আর কোনো দ্রুত থাকবে না। তে ছটফট করে উঠে গেছে বলার জন্য, কিন্তু তার আগেই ওর অধরের উপর জাঙ্কুক আঙুল রেখে বলে উঠল, কোনো কথা নয়। তারপর মুহূর্তের মাঝেই তের অধরে নিজের অধর মিলিয়ে দিল জাঙ্কুক। সেই স্পর্শ ছড়ালো সর্বাঙ্গে। দুটি দেহের মিলনের পাশাপাশি দুটি হৃদয়, দুটি মনেরও যেন মিলন ঘটল। যন্ত্রণাময় সুখে তের চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। জাঙ্কুক তের চোখের পানি মুছে দিয়ে নিজের ভালোবাসা পরশ এঁকে দিল তের সারা মুখ জুড়ে। আর এই গল্পের সমাপ্তি এখানেই।